ওরে নীল দরিয়া আমাদের দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া। কিরে গট্টু, রিক্সায় বসে বসে শুধু গান গাবি নাকি রিক্সা যাত্রীও তুলবি? আরে বন্ধু, আর বলিস না, বাড়িতে তোর ভাবি যা প্যারা দেয়, বাড়িতে শান্তিতে থাকতেও পারি না। তাই রিক্সা নিয়ে সকাল সকাল রেডি হয়ে গেছি, কিন্তু কোনো যাত্রীই পাচ্ছি না। তাই নিজেই রিক্সায় বসে একটু মনের সুখে গান গাইছি আর কি। তবে রে বন্ধু, আমি তাহলে বিয়ে না করে বেশ ভালোই করেছি। থাক তাহলে, আমি আসি রে। তবে এখন বরং বাড়ির দিকে যাই। এখানে থেকে আর কি করব, কোনো যাত্রী তো দেখতেই পাচ্ছি না। কিন্তু বাড়িতে গেলেও তো বউয়ের কথা শুনতে হবে, টাকা তো নাই। আজ তাহলে বাজার করব কি দিয়ে? খালি হাতে বাড়িতে গেলে বউ তো আমার মেরে একতা বানিয়ে ফেলবে। এখন কি যে করি। ঘরে কিচ্ছু নেই, কি যে রান্না করব কিচ্ছু বুঝতে পারছি না। এই মিনসেটাও এখনো আসছে না। আজ শুধু আসুক, তারপর খবর করব। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক, আমি তারে মজা দেখাবো। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। বউ, ও বউ, ও টুকটুকি বউ আমার, কোথায় গেলে গো তুমি? আমি এসেছি, কিছু খেতে দাও, খুব খিদে পেয়েছে যে আমার। বউ, ও বউ। ওগো স্বামী, তুমি এসেছো? দেখি দেখি বাজার থেকে কি এনেছো। আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। আমি জানি আমার স্বামী কত ভালো, বাজার থেকে অনেক কিছু আনবে আমার জন্য। তবে দেখাও কি কি এনেছো গো। আসলে বউ, হয়েছে কি, আজ রিক্সাতে একটা যাত্রী উঠেনি, আমার কাছেও তো কোনো টাকা নেই, তাই আর কোনো বাজার আনতে পারিনি গো। আজ আমাকে ক্ষমা করে দাও বউ। কি বললি? হিংসে তুই বাজার আনিসনি, আবার ক্ষমা করতে বলছিস? ঘরে কিচ্ছু নেই, আমি খাবো কি? হ্যাঁ, তোর জন্য আমি না খেয়ে থাকবো নাকি? বাবা মা কেন যে তোর সাথে আমার বিয়ে দিল, আমার জীবনটাই শেষ হয়ে গেল। ও মারে, বউ, আর আমাকে মারিস না, মারিস না রে, আমাকে আর মারিস না। মার খাওয়ার কাজ করলে মারবো না তোকে আদর করবো নাকি? আজ তোকে শিক্ষা দেব, বাজার না নিয়ে বাড়িতে আসলে কি হয়। আমাকে না খাইয়ে রাখার ফল আজ আমি তোকে হারে হারে বুঝাবো। টুকটুকি এসব কথা বলতে থাকে আর গুট্টুকে মারতে থাকে। গুট্টু সুযোগ পেয়ে দৌড় দেয়, আর টুকটুকি পিছন থেকে গুট্টুকে লাঠি দিয়ে ঢিল মারে। হঠাৎ করে তাদের বাড়িতে লালু চলে আসে, আর সেই ঢিল গিয়ে লাগে লালুর কপালে। আরে ও বাবা রে, আমার কপালটা বুঝে ফেটে গেল রে, ফেটে গেল। এই গুট্টু শালা, তোর বউ এত ডাইনি কেন রে, আমার কপাল ফাটিয়ে দিল। তার বলি কি রে, আমার এটা বউ না, সাক্ষাৎ ডাইনি। আমি কি আর এমনি এমনি বাড়িতে আসতে চাই না? এখন নিজের চোখেই তাহলে দেখে নে। আমাকে ডাইনি বলিস? তোদের এত বড় সাহস! তবে রে, কপাল ফাটিয়ে দিয়েছি, বেশ করেছি। এখন মাথাও ফাটাবো তোদের। লালু, বাঁচতে চাইলে পালা, আজ ধরতে পারলে আমাদের রক্ষে নেই রে। রাগিনী বউ আজ সেই খেপেছে রে। না, আমি তো পালাবো না। তোর বউ, তুই ভয় পাস, আমি তো পাই না। তোর বউ আমার কপাল ফাটিয়ে দিয়েছে, তুই এখন আমাকে ঔষধ কেনার টাকা দিবি, তবেই আমি এখান থেকে যাব। তা না হলে এক পাও নড়বো না। গুট্টু, ভালোই ভালো বলছি, আমাকে টাকা দিয়ে দে। এখন তো শুধু তোর কপাল ফাটিয়েছে, কিছুক্ষণ পর তোর সব কিছুই ফাটিয়ে দেবে রে। এখনো বলছি, বাঁচতে চাইলে ভালোই ভালোই পালা, এত কথা বলে লাভ নেই। এভাবে গুট্টু আর লালু তর্ক করতে থাকে। লাঠি নিয়ে টুকটুকি সেখানে চলে আসে এবং তাদের মারতে থাকে।
ও বন্ধু, আমাকে বাঁচা, বাঁচা আমাকে। আমি আর মার খাবো না, তোর টাকাও আমার লাগবে না রে। আগে তো আমার জীবনটা বাঁচায়। ও মা গো, বাঁচা, বাঁচা বন্ধু। কেন রে, টাকা নিবি না? আরো বেশি করে টাকা নে, শিক্ষা হতো তো এবার। এখনো বাঁচতে চাইলে দৌড়ে পালা। দাঁড়া বলছি, দাঁড়া। এখন পালাচ্ছিস কেন? আজ মেরে তোদের ভূত বানিয়ে দেব। আমাকে ডাইনি বলা বের করব। আমার বাড়িতে এসে আমাকে ডাইনি বলিস? কত বড় সাহস তোদের! কি যে করি, আজ বউ বড় খেপেছে। আজ মনে হয় কপালে আর ভাত জুটবে না। ক্ষুধায় তো আমার পেটটা জ্বলে যাচ্ছে। বাড়িতে গেলে তো বউ আমাকে মেরে আবার পিঠের ছাল তুলে দিবে। যদি কিছু রোজগার করতে পারতাম, তাও বাজার নিয়ে বাড়িতে যেতে পারতাম। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কলা গাছের ভেলা বানিয়ে তাতে করে নদীতে মাছ ধরে বাজারে বিক্রি করব। তাহলে কিছু টাকা রোজগার করতে পারবো। এই বলে গুট্টু সেখান থেকে উঠে কলা গাছ কাটতে জঙ্গলে চলে যায়। যখন গুট্টু কলা গাছ কাটতে ধরে, ঠিক তখনই সে শুনতে পায়, আমাকে কেটো না গো, আমার খুব কষ্ট হচ্ছে। এ কি, কলা গাছ কথা বলছে কি করে? আমি হলাম জাদুর কলা গাছ, তুমি আমাকে দয়া করে কেটো না গো। আমি কখনোই কলা গাছ কাটিনি গো। আজ যে বড় অভাবে পড়ে কাটতে আসছি। বাড়িতে আমার খাবার নেই, বাজার করতে পারিনি। বাজার করতে পারিনি বলে বউ আমাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। হাতে টাকাও নেই যে কিছু কিনে খাবো। তাই ভাবছিলাম এই কলা গাছটা কেটে ভেলা বানিয়ে নদীতে গিয়ে মাছ ধরবো, আর তা বাজারে বিক্রি করব। তাহলে একটু খেয়ে পড়ে কোনো রকমে বেঁচে থাকতে পারবো। তবে তুমি যখন বলছো, তাহলে তোমাকে কষ্ট দিয়ে এই গাছ আমি কখনোই কাটবো না। ও, তোমার তো দেখছি অনেক কষ্ট। তুমি যখন আমার উপকার করলে, তাহলে এখন আমি তোমাকে সাহায্য করব। তুমি আমার কলা গাছের পাতা ছিঁড়ে নাও। এই পাতা থেকে তুমি যখন যা চাইবে ঠিক তাই পাবে। তবে মনে রেখো, কখনোই লোভ করবে না, তাহলে ক্ষতি হবে। ঠিক আছে কলা গাছ, তাহলে আমি বরং এখন কিছু খাবার চেয়ে নেই। আমার যে ক্ষুধা পেয়েছে। এ কলা পাতা, আমাকে কিছু খাবার দাও। সঙ্গে সঙ্গে গুট্টুর সামনে অনেকগুলো খাবার এসে হাজির হয়। তা দেখে গুট্টুর মন ভরে যায়। সে পেট ভরে খাবার খেয়ে নেয় আর কলা গাছকে বলে, তুমি খুব বড় উপকার করলে আমার। তোমার এই দিন আমি কখনোই ভুলবো না কলা গাছ। তোমাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না। আজ তাহলে চলি গো। তুমি অনেক ভালো, তোমার উপকার আমি কখনো বলবো না। যাও, তবে সাবধানে বাড়িতে যাও। আবার এসো কিন্তু আমার সাথে দেখা করতে। এই বলে গুট্টু বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। বউ, ও বউ, দেখো আজ তোমার জন্য কতগুলো বাজার করে এনেছি। সব তোমার পছন্দের গো। ও মা গো, এত বাজার! এত বাজার তুমি কি করে আনলে গো? মনে তো হচ্ছে এখানে অনেক টাকার বাজার। কারো বাসায় আবার ডাকাতি করেছো নাকি গো, বউয়ের মার খেয়ে? আরে বউ, তুমি যে কি বলো না, আমি মানুষের বাসায় ডাকাতি করতে যাব কেন? এই কথা বলে গুট্টু তার বউকে সবকিছু খুলে বলে। তা শুনে গুট্টুর বউ বলে, ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। আমি আমার স্বামীকে মেরে বাড়ি থেকে বার করে দিয়ে তো তাহলে ভালোই কাজ করেছি, যার জন্য আজ এত কিছু পেলাম। না মারলে তো পেতামই না। হ্যাঁ গো, খুব ভালো কাজ করেছো গো তুমি। এমন ভালো কাজ আজকাল কয়টা বউ করে বলো? ও আচ্ছা, এখন টাকা পয়সা হয়েছে বলে আমাকে খোঁচা মেরে কথা বলা হচ্ছে, তাই না? আরে বউ, আমি তোমাকে খোঁচা মারতে যাব কেন? আমি তো আমার বউটার সাথে একটু মজা করছিলাম গো। আমার বউটা দেখছি মজাও বুঝে না। আচ্ছা বউ, সরি, আর কখনো বলবো না। আমিও সরি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমাকে ক্ষমা করে দাও, কখনোই এমন করব না।
আরে বউ, আমি কি ওগুলো মনে রাখছি নাকি? এত কিছু ভেবো না তো, ঘরে চলো। এক জঙ্গলে দুই পেতনি বোন বাস করত। একজনের নাম সীতা আর আরেকজনের নাম গীতা। দুজনের মধ্যে সীতা ছিল বড়, আর সে খুবই শান্তশিষ্ট এবং উপকারী স্বভাবের ছিল। লোকদের বিপদে আপদে সে বিভিন্নভাবে সবাইকে সাহায্য করত। অপরদিকে ছোট বোন গীতা ছিল খুব দুষ্ট প্রকৃতির। সে লোকজনদের ভয় দেখাতো, তাদেরকে আটকিয়ে ধাঁধা জিজ্ঞেস করত, আর তাদের জিনিসপত্র নিয়ে হাওয়া হয়ে যেত। তবে দুই পেতনি বোন দুরকম স্বভাবের হলেও তারা কিন্তু একে অপরকে প্রচন্ড ভালোবাসতো। একদিন সন্ধ্যাবেলায় দুই পেতনি বোন গাছের ডালে বসে আছে। সীতা ঘুমিয়ে পড়েছিল আর গীতা নিচে তাকিয়েছিল। এক সময় সেই গ্রামের এক লোক গঞ্জে থেকে বাজার করে বাড়িতে ফিরছিল, আর সাথে করে একটা বড় মাছ নিয়ে আসছিল। লোকটি যখন হাঁটতে হাঁটতে সেই গাছের নিচে এসে পড়ে, অমনি গীতা লোকটির সামনে এসে পড়ে। কি রে, মাছ নিয়ে কোথায় যাচ্ছিস? আমার এলাকা দিয়ে যাবি আর আমাকে মাছ দিবি না? তা তো হবে না, দে আমাকে মাছ দে। এই বলে তার হাত লম্বা করে লোকটির হাত থেকে মাছটি ছিনিয়ে নিল। লোকটি পেতনিকে দেখে ভয়ে কাঁপছিল। লোক মুখে সে শুনেছে এই জঙ্গলে দুই পেতনি বোন ঘোরাফেরা করে। এসব জেনে শুনেও সে সময় বাঁচানোর জন্য এই জঙ্গলের রাস্তাটি বেছে নিয়েছিল, আর মনে মনে উপরওয়ালাকে স্মরণ করছিল যাতে পেতনিদের সাথে তার দেখা না হয়। যাই হোক, গীতা পেতনি মাছ নেওয়ার পরেও সে সাহস সঞ্চয় করে বলল, পেতনি দিদি, দয়া করে আমার মাছটা দিয়ে দাও। আমি অনেক শখ করে গঞ্জ থেকে মাছটি নিয়ে এসেছি আমার মা আর স্ত্রীকে খাওয়াবো বলে। তুমি মাছটি নিয়ে নিলে আমাকে যে খালি হাতে বাড়ি যেতে হবে। দয়া করে আমার মাছটি দিয়ে দাও। হ্যাঁ, আমি তোর মাছ দিতে পারি, তবে তার জন্য আমার দুটো ধাঁধার উত্তর দিতে হবে। একটি ধাঁধারও ভুল উত্তর দিলে আমি কিন্তু তোকে মাছ দেব না। বল, তুই আমার প্রস্তাবে রাজি? লোকটির আর কি বা করার আছে, সে রাজি হতে বাধ্য হলো। তখন পেতনি তাকে ধাঁধা জিজ্ঞেস করা শুরু করলো। বল তো, আকার ইকারহীন বলো কোন গ্রাম? মোয়া হাতে বলো শোনা সেই গ্রামের নাম। এই ধাঁধার উত্তর কি হবে? আপনিও চেষ্টা করুন এবং উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে লিখে যান। এই ধাঁধার উত্তর হলো জয়নগর। লোকটি পেতনির প্রথম ধাঁধার উত্তর দিয়ে দেয়। এরপর পেতনি দ্বিতীয় ধাঁধা জিজ্ঞেস করে, বল তো, প্রাণের ধ্যেয়ে থাকলে যা, শেষ অক্ষর বাদ দিলেও তা, মাথা কাটলে প্রাণহীন, কি এই জিনিসটা? এবার আপনিও চেষ্টা করুন এবং আপনার উত্তর কমেন্টে জানান। এ ধাঁধার উত্তর হলো চামড়া। লোকটি কিন্তু পেতনির দ্বিতীয় ধাঁধার উত্তর দিতে পারলো না। তখন পেতনি বলতে লাগলো, এই মাছটি এখন আমার, তুই এখন এখান থেকে চলে যা। এদিকে ওদের কথাবার্তায় সীতা পেতনির ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় নিচে গীতা আর একজন মানুষ কথা বলছে। সে বুঝতে পারলো নিশ্চয়ই গীতা কোনো ঝামেলা পাকিয়েছে। সে তাড়াতাড়ি সেখানে উড়ে এলো। আরো একটি পেতনিকে উড়ে আসতে দেখে লোকটি এবার প্রচন্ড ভয় পেয়ে গেল। সীতা কাছে এসে লোকটিকে বলল, তুমি ভয় পেও না, কি হয়েছে আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। সীতা পেতনি অভয় দেওয়াতে লোকটি একটু আশ্বস্ত হলো। সে সীতাকে সব কথা খুলে বলল। সব শুনে সীতা গীতার উপর খুব বিরক্ত হলো। সে বলল, কে রে গীতা, তুই কেন ওর মাছ কেড়ে নিয়েছিস? এত বড় অন্যায়, তোকে কতদিন বারণ করেছি কারো জিনিস অন্যায় ভাবে নিবি না, কাউকে কষ্ট দিবি না, লোকটিকে তুই মাছটি দিয়ে দে। এই বলে সীতা সেখান থেকে চলে গেল। গীতা দুষ্টুমি করলে বড় বোনের কথা ফেলতে পারতো না, তাই সে লোকটিকে মাছ দিয়ে দিল। কিন্তু সে মাছের মায়া ছাড়তে পারছিল না, তাই সে লোকটিকে অনুসরণ করতে থাকলো। লোকটি হাঁটতে হাঁটতে তার বাড়িতে চলে এলো, আর পেতনি সেই বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে লাগলো। এদিকে লোকটি বাসায় প্রবেশ করে তার স্ত্রী শর্মিলাকে ডাক দিল। কি গো, কই গেলে? দেখো কত বড় একটা মাছ নিয়ে এসেছি। সাহেবের বুঝি এখন আসার সময় হলো?
বলি সংসারে কি আমার আর কাজকর্ম নেই? তোমার মাকেও তো বলতে পারো মাছগুলো কেটে দেওয়ার জন্য। শর্মিলার সাথে তার শাশুড়ির সম্পর্ক ভালো ছিল না। সে ছিল অহংকারী ও স্বার্থপর স্বভাবের। সে সুযোগ পেলে শাশুড়ির উপর হুকুম ফেলানোর চেষ্টা করত। সহজ সরল শাশুড়ি তার বউয়ের সব কথা মেনে চলতো। যাই হোক, ছেলে বাড়িতে ফিরে এসেছে এ কথা শুনে মাও সেখানে উপস্থিত হলো। তখন ছেলে বলল, মা, মাছটিকে কেটে তুমি রেঁধে দিতে পারবে? তোমার বৌমার নাকি অনেক কাজ আছে। হ্যাঁ রে বাবা, পারবো। তখন শর্মিলা তার স্বামীর কাছে ভালো থাকার জন্য তার শাশুড়িকে বলল, থাক মা, আপনাকে আর কষ্ট করতে হবে না, আমি সব করে নিচ্ছি। এই বলে শর্মিলা মাছ নিয়ে রান্নাঘরে চলে গেল। সে মাছটি কেটে কুটে রান্না করতে শুরু করলো। আস্তে আস্তে মাছ রান্না করার গন্ধ চারদিকে ছড়িয়ে পড়লো। এদিকে মাছ রান্নার গন্ধ পেয়ে গীতার জিভে তো জল চলে আসলো। সে ভাবলো জানালার ওখানে অন্ধকার, ওখানে গিয়ে দেখি মাছ খাওয়ার কোনো ব্যবস্থা করতে পারি কিনা। সে জানালার কাছে যায়, কিন্তু সেখান থেকে মাছ চুরি করার কোনো অবস্থা ছিল না। সে অগত্য সিদ্ধান্ত নিল যে বাড়ির বউয়ের কাছ থেকে মাছ চাইবে। যেই ভাবা সেই কাজ। সে তার হাতটি লম্বা করে জানালার ভেতরে প্রবেশ করিয়ে বলল, আমাকে এক টুকরো মাছ দাও না গো। শর্মিলা হঠাৎ করে এরকম অদ্ভুত দর্শনা একটা হাত দেখে এবং বাইরে থেকে আওয়াজ শুনে হকচকিয়ে যায়। সে কোনো কিছু না ভেবে মাছ রান্না করার গরম খুন্তিটা পেতনির হাতে চেপে ধরে। আর তখনই ওপাশ থেকে পেতনি চিৎকার করে ওঠে, ওরে মারে, মরে গেলুম রে, তুই আমার কি সর্বনাশ করলি রে, মরে গেলুম রে, মরে গেলুম রে। এইভাবে কিছুক্ষণ আওয়াজ করে একসময় পেতনি মারা যায়। এদিকে শর্মিলা তার স্বামীর কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে। তার স্বামী বলে, কাজটা তুমি মোটেও ভালো করনি। মাছের একটা টুকরো দিয়ে দিলেই পারতে, আপদ বিদেয় হতো। ওই পেতনি আমাকে সেই জঙ্গল থেকেই অনুসরণ করে আসছিল। এরপর লোকটি তার স্ত্রীকে সব কথা খুলে বলল। তারা প্রচন্ড ভয়ে ভয়ে সেই রাতটা পার করলো। পরদিন সকালে তারা দেখতে পেল রান্নাঘরের জানালার পাশে একটি কাক মরে আছে। তারা বুঝতে পারলো এটা গীতা পেতনির মরদেহ। গীতা পেতনি মরে গিয়ে কাক হয়ে গেছে। তারা মরা কাকটিকে নিয়ে বাড়ির পাশে জঙ্গলে ফেলে আসতে গেল। এদিকে সীতা পেতনি সারা রাত তার বোনকে খুঁজে না পেয়ে সে ওই জঙ্গলে চলে আসলো। এখানে লোকটি তার স্ত্রীকে নিয়ে মৃত কাকটিকে ফেলে আসছিল। সীতা লোকটিকে দেখে চিনতে পারলো। সে তাদের সব কথাই শুনতে পারছিল। তাদের কথাবার্তা দেখে সে সবকিছুই বুঝতে পারলো তার বোন আর বেঁচে নেই। সীতা যদিও নরম প্রকৃতি ছিল, কিন্তু এই ঘটনার পর তার মনে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। সে প্রতিজ্ঞা করলো যে করেই হোক এই বউটাকে শায়েস্তা করবে। সে ওই বাড়ির কাছে যায় আর আড়াল থেকে দেখতে পায় বউটি তার শাশুড়ির সাথে খারাপ আচরণ করছে। সীতা ভাবলো এটাই সুযোগ, সে তার শাশুড়ির শরীরে প্রবেশ করে শায়েস্তা করবে। এই ভেবে সে বৃদ্ধ মহিলার শরীরে প্রবেশ করে। এরপর থেকে শর্মিলা তার শাশুড়ির আচরণে খুব ভয় পেয়ে যায়। এতদিন যাকে সে বিভিন্নভাবে অত্যাচার করেছে, আজ সেই বৃদ্ধ মহিলাই কিনা তাকে বাড়ির সব কাজ করাচ্ছে আর করতে না চাইলে তার চুলের মুঠি ধরে মারছে। শর্মিলা প্রচন্ড ভয় পেয়ে গেল। সে তার স্বামীকে গিয়ে সব কথা খুলে বলল। সব শুনে তার স্বামী বুঝতে পারলো নিশ্চয় গীতা পেতনির বোন সীতা পেতনি তার বউয়ের উপর প্রতিশোধ নিতে এসেছে। কিন্তু সে এটা বুঝতে পারলো তার বউয়ের দুষ্টু স্বভাবের জন্য আজকে তাদের সংসারে এত অশান্তি সৃষ্টি হয়েছে। কিন্তু এ থেকে তো পরিত্রাণ পেতে হবে। তাই লোকটি একটি তান্ত্রিকের কাছে গিয়ে সব কথা খুলে বলে তার কাছে সাহায্য চায়। সব শুনে তান্ত্রিক বলে, অনেক বড় বিষয়। একই তো তোমার বউ তার শাশুড়ির সাথে অনেক অন্যায় করেছে, আবার পেতনির বোনকেও মেরে ফেলেছে। এখন একমাত্র উপায় হচ্ছে তোমার বউকে পেতনির কাছে ক্ষমা চাইতে হবে। হলেই হয়তো পেতনি তোমার বউকে ক্ষমা করে দিতে পারে এবং তোমার মার শরীর থেকেও চলে যেতে পারে। চলো আমার সাথে যাই, চেষ্টা করে দেখি কি হয়। এই বলে তারা সেখান থেকে রওনা দেয়। বাড়িতে এসে তারা দেখতে পায় শর্মিলাকে দিয়ে তার মা কাজ করাচ্ছে। তান্ত্রিক বলল, হে পেতনি, আমি জানি তুমি একজন অনেক ভালো পেতনি, কিন্তু তোমার বোনের মৃত্যুতে তুমি অনেক কষ্ট পেয়েছো, তাই তার প্রতিশোধ নিতেই
এখানে এসেছো, কিন্তু এতে শর্মিলার পুরোপুরি দোষ নেই। সে ভয় পেয়েই এই কাজ করেছে, কিন্তু এখন সে অনুতপ্ত। তাই তোমার কাছে অনুরোধ, এবারের মতো তুমি তাকে ক্ষমা করে দাও। সাথে সাথে শর্মিলা কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, হে পেতনি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি না বুঝে এই কাজটি করে ফেলেছি, আর আমি আমার শাশুড়ির সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। এজন্য আমি অনেক লজ্জিত, আর আমি ওনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। আমি কথা দিচ্ছি এরকম কাজ আর কখনোই করব না। কেউ যদি নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে ক্ষমা চায়, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। যা, আমিও তোকে ক্ষমা করে দিলাম। এই বলে পেতনি বৃদ্ধ মহিলার শরীর থেকে বের হয়ে চলে যায়। এরপর থেকে শর্মিলা কোনোদিন তার শাশুড়ির সাথে খারাপ আচরণ করেনি। তারা সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। চন্দনপুর গ্রামে শঙ্কর আর দীপালি নামে এক দম্পতি বাস করত। শঙ্কর একজন শিকারী ছিল। শঙ্কর পাখি শিকার করে তার সংসার চালাতো। দীপালিকে নিয়ে শঙ্কর বেশ ভালোভাবেই তার সংসার চালাচ্ছিল। কি ব্যাপার বৌমা, তুমি এত বেলা করে ঘুমাচ্ছ কেন? কি হয়েছে বৌমা, তোমার শরীর খারাপ লাগছে নাকি? আর বলো না পিসিমা, আমার মাথাটা কেমন জানি করছে, আর বমি বমি পাচ্ছে। সংসারের কাজকর্ম ঠিক মতো করতে পারছি না। সব সময় এমন শুয়ে থাকতে ভালো লাগছে। তা বলছি মাসিমা, হঠাৎ তুমি আমাদের বাড়িতে, কিছু দরকার নাকি? দরকারের কথা বলছি বৌমা, আগে তোমার সমস্যার সমাধান করছি। বৌমা, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি গর্ভবতী। তা বৌমা, শরীরের যত্ন ভালো করে নিও, কেমন? তুমি সত্যি বলছো পিসিমা? তবে কি এবার আমার ঘরে নতুন অতিথি আসবে? তোমার মুখে ফুলচন্দন পড়ুক পিসিমা। তা বলছি পিসিমা, তুমি কি দরকারে এসেছিলে সে কথা তো এখনো বললে না। বলছি বৌমা, আসলে আমার ঘরে কোনো খাবার নেই। আমি সকাল থেকেই না খেয়ে আছি। বলছি বৌমা, আমায় একটু খেতে দেবে? এরপর দীপালি সরলাকে খেতে দেয়। আর সরলা খাবার খেয়ে খুশি মনে সেখান থেকে চলে যায়। আর দীপালি অনেক উৎসাহ নিয়ে শঙ্করের বাড়িতে ফেরার অপেক্ষা করতে থাকে। কি গো গিন্নি, কি হয়েছে তোমার? আজ এত খুশি খুশি লাগছে কেন জানি? কি হয়েছে বলো তো? বলবো তো নিশ্চয়ই, আর আমার এমন খুশি খুশি ভাবের কথা শুনলে তুমিও অনেক খুশি হবে। আমি গর্ভবতী গো, আর তুমি বাবা হতে চলেছো। এ কি শুনলাম আমি গিন্নি, তুমি সত্যি বলছো? আমি সত্যি বাবা হতে চলেছি? খবরটা শুনে আমার যে কি খুশি লাগছে। সত্যি আমি তোমাকে বোঝাতে পারবো না। এবার থেকে তোমার তো বেশি বেশি যত্ন নিতে হবে, আর তোমার অনেক খেয়াল রাখতে হবে। এরপর থেকে শঙ্কর তার কথা মতো দীপালির যত্ন নিতে থাকে, আর দীপালির সব পছন্দের খাবার এনে তাকে খাওয়াতে থাকে। হ্যাঁ গো শুনছো, আমার না খুব টুনটুনির মাংস খেতে ইচ্ছে করেছে। তুমি আমাকে টুনটুনি পাখি শিকার করে এনে খাওয়াবে তো? নিশ্চয়ই খাওয়াবো গিন্নি। আমার বউ কিছু খেতে চাইছে আর আমি এনে খেতে দিব না? সেটা কি হয় বলো? আজকেই আমি টুনি পাখি শিকার করে আনবো। এ কথা বলে শঙ্কর সেখান থেকে চলে যায়। আর বেশ কিছু সময় পরে শঙ্কর টুনটুনি পাখি শিকার করে নিয়ে আসে, আর দীপালিকে সেই টুনটুনির মাংস রান্না করে খেতে দেয়। আর দীপালি মজা করে সেই টুনটুনি পাখির মাংস খায়। উফ, টুনটুনির মাংস খেতে সত্যি অনেক মজা। এমন মজাদার খাবার আমি আগে কখনোই খাইনি। শোনো, এখন থেকে তুমি রোজ রোজ আমার জন্য টুনটুনি পাখি শিকার করে আনবে, আর আমি টুনটুনির মাংস দিয়ে রোজ ভাত খাবো। দীপালির কথা মতো শঙ্কর রোজ রোজ টুনটুনি পাখি শিকার করে আনতো, আর দীপালি সেসব টুনটুনি পাখির মাংস দিয়ে ভাত খেত।
এভাবেই বেশ কিছু মাস কেটে যায়। আর দেখতে দেখতে দীপালির সন্তান জন্ম দেওয়ারও সময় চলে আসে। আর হঠাৎই একদিন দীপালি এক কন্যা সন্তানের জন্ম দেয়। আর কন্যা সন্তানের দেহটা ছিল মানুষের মতো, আর মাথাটা ছিল টুনটুনি পাখির মতো। আর দীপালির এমন অদ্ভুত সন্তানের ব্যাপারে সবাই জানতে পারে। হ্যাঁ রে দীপালি, মেয়েকে নিয়ে রোদ পোহাচ্ছিস নাকি? আসলে আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম তো, তাই তোর এমন অদ্ভুত মেয়েকে দেখতে এলাম আর কি। তা বলি দীপালি, তোর মেয়েটা এমন হলো কেন রে? শুনেছিলাম মেয়েটা পেটে থাকতে নাকি তুই খুবই টুনটুনি পাখির মাংস খেয়েছিস। শঙ্করও নাকি কোনো বাদ বিচার করা ছাড়াই রোজ রোজ তোকে টুনটুনি পাখি ধরে এনে দিত। তাই বোধহয় তোর সন্তান পরিপূর্ণ মানুষ না হয়ে এমন টুনি কন্যা হয়েছে, তাই না রে? শুনেছিলাম। কি বলছো দিদি? এসব তো সত্যি কথা। শঙ্করদা তো রোজ রোজ টুনি পাখি ধরে নিয়ে আসতো। আর না জানি শঙ্করদা কত টুনির ছানাকে ইতিম করে তার মাদের ধরে নিয়ে এসেছে, যে কারণে পাপ লেগে শঙ্করদা আর দীপালিদির সন্তান এরকম হয়েছে। তবে সরলা দিদি, আমার কি মনে হয় জানো, এই টুনটুনি পাখির মতো মেয়েটা নিশ্চয়ই অপয়া গো। এর কারণে আমাদের ক্ষতি হতে পারে, তাই বরং এদেরকে এড়িয়ে চলাই ভালো। এসব বলে সরলা আর অভয়া সেখান থেকে চলে যায়। আর এরপর থেকে সরলা ও অভয়ার মতো গ্রামের সকলেই শঙ্কর আর দীপালি আর তাদের টুনিকন্যা মেয়েকে এড়িয়ে চলতো। এভাবেই 5 বছর কেটে যায়। দীপালির টুনিকন্যা একটু বড় হয়েছে, আর এই টুনিকন্যাকে নিয়ে দীপালি আর শঙ্কর তাদের দিন কাটাচ্ছিল। মা মা ও মা, আমি কি দোষ করেছি গো? কেউ আমাকে খেলায় নেয় না কেন? আর আমাকে দেখলে সবাই এমন পালিয়ে যায় কেন? ওসব কিছু না রে মা, তুই আর পাড়ার বাচ্চাদের কাছে আর যাস না তো মা। আর বড় কথা মা, তুই বাড়ি থেকে বের হোস না। এমনি গ্রামের অবস্থা ভালো না। গ্রামে নাকি এক অজানা জন্তু এসেছে। সেই জন্তু নাকি গ্রামের ছোট ছোট বাচ্চাদের খেয়ে ফেলছে। এভাবে অনেকেই নাকি তাদের বাচ্চাদের হারিয়েছে। কিন্তু মা, আমি তোকে হারাতে চাই না। দীপালির কথা শেষ হতে না হতেই সেখানে শঙ্কর আসে। আর শঙ্কর চিন্তিত মুখে বলে, আর বলো না গিন্নি, আমি মাত্রই শুনে আসলাম হরিশ দাদার ছেলেকে নাকি ওই জন্তুটা খেয়ে ফেলেছে। আর আমি এটাই শুনে আসলাম যে ওই জন্তুটা নাকি পূর্বে জঙ্গলে থাকে, ওখান থেকে প্রতিদিন বেরিয়ে এসে আর বাচ্চাদের ধরে নিয়ে যায়। তাই নাকি বাবা? ওই জন্তু পূর্বে জঙ্গলে থাকে? তবে আজই ওই জন্তু শেষ দিন। ওই জন্তু এই গ্রামের বাবা মায়ের কোল আর খালি করতে পারবে না। আমি ওকে শেষ করে দেব। এসব কথা বলে টুনিকন্যা পূর্বের জঙ্গলের দিকে যেতে থাকে। আর শঙ্কর আর দীপালি ভয় পেয়ে টুনিকন্যার পিছু নেয়। আর শঙ্কর আর দীপালি পূর্বের জঙ্গলে না পৌঁছতেই টুনিকন্যা সেই জন্তুকে মৃত অবস্থায় টানতে টানতে জঙ্গলের বাহিরে নিয়ে আসে। আর টুনিকন্যার এমন সাহস আর বীরত্ব দেখে শঙ্কর আর দীপালি ভীষণ অবাক হয়। আর ধীরে ধীরে এমন টুনিকন্যার বীরত্বের কথা সবাই জানতে পারে। আর সকলে টুনিকন্যাকে অপয়া না ভেবে বীরকন্যা ভাবতে শুরু করে। তো বন্ধুরা, আজকে আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। অম্বলপুর গ্রামে রহিম তার স্ত্রী কমলা আর তার মেয়ের সাথে থাকতো। রহিম রিক্সা চালাতো আর রিক্সা চালিয়ে কোনো রকমে তার সংসার চালাতো। মা ও মা, কালকেই তো ঈদ, কালকে আমার নতুন জামা লাগবো। মা কও না, আমার নতুন জামা কাপড় কিনা দিবা তো? মারে, আমার তো ইচ্ছা করে তোরে নতুন জামা কাপড় কিনা দিতে, কিন্তু মা আঙ্গুর যে অভাবে সংসার, নুন আনতে পান্তা ফুরায়, নতুন জামা পামু কই ক? তবে তুই চিন্তা করিস না, তোর বাপে এখন রিস্কা নিয়ে বাইরে যাব,
তোর জন্য দেখিস নতুন জামা কিনে আনবো। তুমি সত্যি কইতেছো মা? বাবা আমার জন্য নতুন জামা আনবো? কি যে মজা লাগতেছে আমার। আমি নতুন জামা পইরা পুরা গ্রাম ঘুরবো। বাবা, ও বাবা, কই গেলা গো? কি হয়েছে মা, ডাকস কেন? বাবা, তুমি এখন রিক্সা নিয়ে বাইর হবা? মা কইল তুমি এখন রিক্সা নিয়ে বাইর হবা আর আমার জন্য নতুন জামা নিয়ে আইবা। বাবা, মা সত্যি কইছে বলো? তুমি আমার লাইগা ঈদের জামা আনবা তো? হরে মা, তোর মা হাসাই কইছে বিকেলে আসার সময় তোর লাগা জামা নিয়ে আহুমনে। কি মজা, কি মজা, আমার নতুন জামা হইব। আমি আমার সব বান্ধবীরে আমার নতুন জামা দেখাবো। ওরা শুধু পথে ঈদে আমার পুরান জামার লাইগা কথা শোনায়। এবার আমি অগরে আমার নতুন জামা দেখামু। মা, আমি আমার বান্ধবী ঘরে কয়ে আসি। বাবা আমার এবার নতুন জামা কিনা দিব। এই বলে রত্না চলে যায় আর কমলা কান্না শুরু করে দেয়। এবার কি করবা গো? কি কইরা জামা কিনা আনবা? মেয়েটা এবার বড্ড জেদ ধরছে। কি করমু কও? ও তো ছোট মানুষ, ওই তো আর অভাব অনটন বোঝে না। তুমি আর কাইন্দো না বউ, আমি অহন রিক্সা নিয়ে বাইর হই। দেহি যদি ভালো রোজগার হয় তয় মাইয়াটার জন্য জামা কিনা আনুমনে। এরপর রহিম রিক্সা নিয়ে বের হয় আর রিক্সা চালাতে থাকে, কিন্তু তেমন কোনো যাত্রী পায় না। হায় আল্লাহ, অহন পর্যন্ত একটা যাত্রীও আইলো না। জামা কেমনে কিনমু? জামা না কিনলে তো মাইয়াটার মন ভেঙ্গা যাইব। না না, আমারে যে কইরাই হোক মাইয়াটার জন্য জামা লইয়া যাইতেই হইব। এসব দেখতে রহিম একটা দোকান দেখতে পায়। সেই দোকানে একটা সুন্দর জামা ঝোলানো ছিল। এ দেখে রহিম সেখানে যায়। আরে বাহ, কি সুন্দর জামা! এই জামা পরলে তো আমার মাইয়ারে মেলা মানাবো, একেবারে পরীর দাহান লাগবো। এই, এখানে কি চাস? হ্যাঁ দোকানদার ভাই, এই জামাটা কত টাকা? জামাটা মেলা সুন্দর। এই জামাটা 400 টাকা। 400 টাকা এই জামার দাম? এই যা তো এখান থেকে, টাকা নেই জামা কিনতে আসছে। যা 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 এখান থেকে। এরপর রহিম সেখান থেকে চলে আসে আর রিকশার কাছে এসে হতাশ মনে দাঁড়িয়ে থাকে। তখনই রহিমের কাছে একটা মহিলা আসে। এই রিকশা যাবে? হ আপা, জামু, ওঠেন আপা। কই যাইবেন আপা? লাল মসজিদের কাছাকাছি যাব, চলো। এরপর রহিম মহিলাটিকে নিয়ে রিকশা চালাতে থাকে। এখানে দাঁড়াও, নাও এ টাকাটা নাও। আপা মনি, মাত্র 20 টাকা, ভাড়া তো 30 টাকা হইছে। যে আস্তে আস্তে আসলে এর থেকে হেঁটেই আসা ভালো ছিল। যেটা দিয়েছি সেটাই নাও। আসলে আপা, রোজা থাইকা গাড়ি চালানো বহুত কষ্ট হয় তো, তাই আর কি। কাল হইল ঈদ, মনে হয় মাইয়াটার জন্য আর নতুন জামা কিনতে পারুম না। এই বলে রহিম চলে যেতে থাকে আর তখনই মহিলাটা রহিমকে থামিয়ে দেয়। এখানে 500 টাকা আছে, এটা নাও। এটা দিয়ে তোমার মেয়ের জন্য নতুন জামা কিনে নিয়ে যেও, বুঝলে? মহিলাটি রহিমকে টাকা দিয়ে সেখান থেকে চলে যায় আর টাকা হাতে নিয়ে রহিম অবাক হয়ে যায়। এতক্ষণ 10 টাকার ভাড়া নিয়া কেমন করলো, তাই দিতে চাইলো না, আর সেই মানুষ মোরে 500 টাকা দিল। সত্যি পৃথিবীতে অহনো ভালো মানুষ আছে। যাই, অহন তাড়াতাড়ি কইরা দোকানে যাইয়া জামাটা কিনে লইয়া আসি। নতুন জামা দেখলে আমার মাইয়াটা অনেক খুশি হইব। এই বলে রহিম রিকশা নিয়ে আবারও সেই দোকানটায় যায় আর টাকা দিয়ে জামাটা কিনে নেয় আর খুশি মনে বাড়িতে ফিরতে থাকে। আর এদিকে মা, ও মা, বিকাল তো হইয়া গেছে, বাবা তো এখনো আইলো না। মা, আইবো মা, আইবো, তোর বাপে অহনি আইয়া পড়বো। আচ্ছা মা, আমরা তো ঈদে ভালো মন্দ খাইতেও পারি না আর নতুন জামা পরি না। আমরা এমন কেন মা? আমরা গরিব কেন? গরিব মানুষই ভালো রে মা। আল্লাহ কইছে গরিব মানুষের হিসাব কম হইব। আমরা যখন মইরা যামু তখন আল্লাহ আমগরে ভালো ভালো কাপড় দিব, ভালো ভালো খাউন দিব।
ও মা, তাহলে হো আমরা মইরা যাইয়া আল্লাহর কাছে যাই। আল্লাহ তাহলে আঙ্গরে ভালো ভালো খাওন দিব, ঈদের নতুন জামা দিব। ও মা, আহো না আমরা মইরা যাই। এ শুনে কমলার দু চোখ পানিতে ভরে যায়। সে কাঁদতে থাকে। এসব কইতে হয় না রে মা, তুই এখন এসব না কইয়া খুশিতে থাক। তোর বাপে নতুন জামা নিয়ে আইতাছে। মা, আমি তাহলে রাস্তায় গিয়ে দাঁড়াই থাকি, বাবার নতুন জামা আনবো। এই বলে রত্না চলে যায় আর রাস্তায় গিয়ে তার বাবা আসার অপেক্ষা করতে থাকে। আর হঠাৎই একটা গাড়ি এসে রত্নাকে রক্তাক্ত করে সেখান থেকে চলে যায়। অসহায় ছোট্ট মেয়েটি রক্তাক্ত হয়ে সেখানেই পড়ে থাকে। এদিকে রহিম খুশি মনে তার মেয়ের জন্য জামা কিনে সেই রাস্তা দিয়েই আসছিল। সামনে মনে হয় কোনো বাচ্চা পইরে আছে, দেহি তো গিয়া। এরপর রহিম বাচ্চাটির কাছে যায় আর গিয়ে হতবাক হয়ে যায়, কেননা ওই মেয়েটি যে ছিল তার মেয়ে। রহিম তার মেয়েকে মৃত অবস্থায় দেখে সেখানে কাঁদতে থাকে। সে কি করবে না করবে কিছুই বুঝতে পারে না। এরপর রহিম তার মেয়ে মৃত লাশটাকে নিয়ে বাড়িতে চলে যায়। কি গো, তুমি নতুন জামা নিয়ে আইছো? হায় আল্লাহ, এটা কেরা? এটা তুমি কারে নিয়ে আইলা? আল্লাহ গো, এটা কি হয়ে গেল? না না, এটা হইতে পারে না। রত্না, রত্না, দেখ তোর বাপ তোর লাইগা কত সুন্দর জামা নিয়ে আইছে। দেখ মা, টাকা আমার দিকে। তুই নতুন জামা আর খাওনের লাইগা তুই আল্লাহর কাছে চইলা গেলি মা। আয় মা, ফিরে আয় তুই। বন্ধুরা, রত্নার মতো হাজারো রত্না রয়েছে আমাদের চারিপাশে। আমরা কি পারি না আমাদের সাহায্যের হাত তাদের দিকে বাড়িয়ে দিতে? আজ এ পর্যন্তই। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। রসুলপুর গ্রামে এক ইটভাটা ছিল। ইটভাটাটি অনেক আগে বন্ধ থাকলেও গ্রামের মানুষজন ইটভাটার কাছে ভূতের ভয়ে যেত না। শুনেছি আমার জামাইয়ের আগের বউ ইটভাটায় এক দুর্ঘটনাবশত আগুনে পড়ে মারা গেছে। তারপর থেকে সবাই এই ইটভাটার কাছে এক মেয়েকে ঘুরতে দেখে। আমি এত কিছু জানি না, এখানে আর আমি এক মুহূর্ত থাকতে চাই না, এটাই জানি শুধু। তুইও চল। তুই যা, আমি আসছি একটু পর। তোর যেমন চাই তুই তাই কর, আমি গেলাম। তুমি মরে গিয়ে বেঁচে গেছো, আমি না পারছি বাঁচতে আর না পারছি মরতে। প্রতিদিন শফিক আর ওর বাড়ির লোকের অত্যাচার। কি বললি? শফিক? হ্যাঁ, কে কথা বললো? আমি সুমি। তোর আগে শফিক আমার স্বামী ছিল, আর তোরা সবাই ভুল জানিস। আমি ভুলবশত এখানে পড়ে মারা যায়নি। শফিক আমাকে এখানে ধাক্কা দিয়ে মেরে ফেলেছে। বলছে কি? কিন্তু তুমি তো ভূত। হ্যাঁ, এ কারণে আমি আজ এমন। আমি মারা যাওয়ার পর আমার মা বাবা অনেক কষ্টে ধুকে ধুকে মারা যায়। ওকে নিজ হাতে শাস্তি না দেওয়ার আগ পর্যন্ত আমার আত্মা শান্তি পাবে না। তোমার সাথে কি হয়েছিল আমাকে বলা যাবে কি? ঠিক আছে, শোন তবে। বড় বৌমা, কোথায় তুমি? এদিকে এসো। জি মা, বলুন। এই দেখো, ছোট বৌমার বাড়ি থেকে সবার জন্য খাবার দাবার আর কতগুলো জামা কাপড় পাঠিয়েছে। তো তোমার বাবা আমাদের জন্য কবে এসব পাঠাচ্ছেন? কিন্তু মা, বাবাও তো আপনাদের জন্য কিছুদিন আগে অনেক কিছু পাঠালেন। কিছুদিন মানে? বলো, প্রায় মাস 3 আগে পাঠিয়েছিলেন। আরে তুমি ছোট বউকে দেখে কিছু শেখো। প্রতি মাসে মাসে ওর বাবাকে বলে আমাদের জন্য কত কিছু পাঠায়, আর তুমি এই বাড়ির বড় বৌমা হয়ে আমাদের সন্তুষ্ট করার জন্য তোমার বাবাকে বলে কিছু পাঠাও না। আচ্ছা মা, বাবাকে বলে দেখি কিছু করতে পারি কিনা। আপনি তো জানেনই বাবার অবস্থা এখন ভালো না, অভাব অনটনের মধ্যে আছেন। বিয়ের আগে তো ঠিকই বড় বড় মুখে বলেছিল আমাদের অভিযোগ করার মতো কোনো সুযোগ দিবেন না। এখন কাজের বেলায় সেসব কথা কোথায় গেল? অভাব অনটন একটু একটু সবার জীবনেই থাকে। নিজের মেয়ের সুখের জন্য ওসব একটু মানিয়ে নিতে হয়। তোমার বাবাকে এসব বুঝিয়ে বলো। আমি যাই, ছোট বৌমার বাড়ি থেকে পাঠানো শাড়িটা পরে দেখি। ভাই, তোমাকে খুঁজছিলাম, এই নাও তোমার নতুন পাঞ্জাবি।
এখন আবার কিসের পাঞ্জাবি? গত মাসেই না একটা দিলি। আরে আমি দেইনি তো, আমার বউয়ের বাপের বাড়ি থেকে তোমার জন্য এই উপহারটা পাঠিয়েছিল। পাঞ্জাবিটা খুলে দেখো, পছন্দ হয় কিনা। অনেক সুন্দর, দেখেও বেশ দামি মনে হচ্ছে। দেখতে হবে না, কার বউ? ওদিকে আমার ভাবিকে দেখো, সেই যে গত ঈদে পাঞ্জাবি পাঠিয়েছিল, তারপর তো আর কোনো খবর নেই। এভাবে হলে কি চলে? মানুষ জিজ্ঞেস করলে নিজের মুখ দেখাতে পারি না। ভাবির আক্কেল জ্ঞান বলতে কি কিছুই নেই? কিছু বলো না ভাই। আচ্ছা, তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। তুমি এসেছো, হাত মুখ ধুয়ে বসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। আরে রাখো তোমার খাবার, এখনই না, তোমার সাথে কিছু কথা আছে আমার। হ্যাঁ বলো, কি বলবে? আব্বাজানের কি অবস্থা? তিনি জীবিত আছেন নাকি মরে গেছেন? এ কেমন কথা বলছো তুমি? সুস্থ সবল একটা মানুষকে নিয়ে কেউ এমন কথা বলে? বলবো না তাহলে কি বলবো? উনি যে বেঁচে আছেন তার প্রমাণ কি? আমাদের সাথে কোনো যোগাযোগ নেই, সেই কবে আমাদের জন্য জিনিস পাঠিয়ে এখন উধাও। তুমিও মায়ের মতো একই কথা বলছো। তুমি তো জানো আমাদের বাড়ির অবস্থা কেমন। বাবা এখন এত কিছু কিভাবে পাঠাবে? আমি তো দামি কিছু পাঠাতে বলিনি, নিজের ভাইয়ের কাছে এসব কিছু পেয়ে অপমানিত হতে কার ভালো লাগে? তুমিই বলো। আচ্ছা, আমি মাকে যা বলেছিলাম তোমাকেও তাই বলছি। বাবার সাথে আলাপ করে দেখবো বাবা কি বলে। পরের দিন আমি আমার বাবার বাড়িতে বেড়াতে যাই। বাবা আমাকে দেখে অনেক খুশি হন। কতদিন পরে তোকে দেখছি, তুই কেমন আছিস মা? এই তো বাবা ভালো, তোমরা কেমন আছো? তোমরা আমার বাড়ি বেড়াতে গেলেই তো আমাকে দেখতে পারতে। তোর মুখ নিয়ে তোর বাড়ি বেড়াতে যাই বল মা? ব্যবসায় লোকসান হওয়ার পর থেকে আমার হাতে যে তেমন কোনো টাকা পয়সা নেই। তোর মাও অসুস্থ, চিকিৎসায় আটকে আছে এই টাকার অভাবে। তোর শ্বশুর বাড়ি গেলে তো আর খালি হাতে যেতে পারি না, তাই যাওয়া হয় না রে মা। ও আচ্ছা, আমি আসলে এসেছিলাম তোমার সাথে কিছু কথা বলতে। আরে আরে, সব কথা পরে হবে, হাত মুখ ধুয়ে ভেতরে আয় তো, আগে তোকে খেতে দেই। তোর মা আর বোনের সাথে কথা বল, আয়। আচ্ছা বাবা। সুমি, তুই এসেছিস? ঘরে তেমন কিছু নেই, তাই আলু ভর্তা আর ডাল দিয়ে ভাত খাচ্ছি আমরা। তুই খেতে পারবি তো? কেন পারবো না মা, দাও খেতে দাও আমাকে। হা কর, তোকে খাইয়ে দেই। কতদিন হলো তুই আমার হাতে ভাত খাস না। আচ্ছা মা। এ কি, তোমার শাড়িটা তো দেখছি ছিঁড়ে গেছে। একটা নতুন শাড়ি কিনে নিলেই তো পারো, কতই বা টাকা লাগে। নেব, তোর বাবা আগে সব টাকা পাক, তারপর নিব। আমি খাওয়া দাওয়া শেষে বাড়ি ফেরার পথে রওনা হলে বাবা আমাকে ডাক দেয়। মারে, এত তাড়াতাড়ি চলে যাচ্ছিস যে? আর কটা দিন থেকে গেলে কি হতো? না বাবা, অন্য আরেকদিন এসে অনেকদিন থাকবো। তুই যেন আমাকে কি বলতে চেয়েছিলি, বললি না তো? না, তেমন কিছু না, আজ তাহলে আসি। দেখ সফি, তোর ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে যে শাড়িটা আমার জন্য পাঠিয়েছে, দেখতে অনেক সুন্দর না? হ্যাঁ মা, সুমি ওর বাড়ি গেছে ওর বাবার সাথে এই বিষয়ে কথা বলতে। আমি নিশ্চিত আর কয়েকদিনের মধ্যেই এর থেকেও ভালো শাড়ি উপহার দেবে ওর বাবা। নিজের বউকে এত বলার কি আছে শুনি? আমার বউকে দেখো, বলার আগে সবকিছু নিয়ে আমার সামনে এসে হাজির করে। আমার কাছ থেকে কিছু শেখো ভাইয়া, বউকে কিভাবে নিয়ন্ত্রণ রাখতে হয়। কি বললি? এখন তোর কাছ থেকে আমাকে শিখতে হবে নিজের বউকে নিয়ন্ত্রণ করা? আরে আরে, করছিস কি? তোর ছোট ভাইয়ের গায়ে হাত তুলতে যাচ্ছিস কেন? তো তুমি শোনোনি ও কি বললো? বড় ভাইকে এভাবে অপমান। না বুঝে বলে ফেলেছে, ওকে ছেড়ে দে। কি হয়েছে? এই তো তুমি চলে এসেছো। তুমি আমার ছোট ভাইকে বলে দাও যে তুমি তোমার বাবাকে আমাদের উপহার দেওয়ার কথা বলে এসেছো। না, আমি কিছু বলিনি বাবাকে। বলনি? কিন্তু কেন বলেনি? মা বাবা নিজেরাই অনেক অভাবে আছেন, তাদের দ্বারা এখন তোমাদের কিছু দেওয়া সম্ভব না। কি বললি তুই? তার মানে আমার ভাই ঠিকই বলেছিল, তোকে আমি নিয়ন্ত্রণ রাখতে পারিনি। আজ আমি আমার ভুল শুধরে নেব। শফিক উঠোনে আমাকে সবার সামনে মারে, তারপর আমাকে একটা ঘরের মধ্যে আটকে রেখে তালা লাগিয়ে দেয়। তুমি আমাকে আটকে রাখলে কেন? আমাকে যেতে দাও বলছি। যতদিন পর্যন্ত না তোর বাপ আমার প্রাপ্যটা বুঝিয়ে দিচ্ছে ততদিন পর্যন্ত এই ঘরেই আটকে থাকবি তুই। একটা দানা পানিও জুটবে না তোর কপালে। এই তো ভাইয়া, এতদিন একটা কাজের মতো কাজ করেছো, এবার ভাবি আর ভাবির বাসার লোকেদের শিক্ষা হবে। কি বললে? আমার মেয়েকে উপহার পাঠায়নি বলে তাকে একটা ঘরে আটকে রেখেছে ওরা? হ্যাঁ কাকু, আমি নিজের চোখে দেখে আসলাম একটু আগে।
আমার মেয়েটা আমার জন্য শ্বশুর বাড়িতে এভাবে কষ্ট পাচ্ছে, আর আমাকে সেটা বাবা হয়ে সহ্য করতে হবে। হে বিধাতা, এভাবে আর কতদিন? আমি বলি কি, আমার এই কানের সোনার দুলগুলো বিক্রি করে ওরা যা চায় তুমি তাই ওদের দাও, আর আমার মেয়েটাকে ওদের হাত থেকে বাঁচাও। কিন্তু কোনো কিন্তু না, যাও, দেরি করো না আর। ঠিক আছে। ভাইয়া, ভাবির বাড়ির লোকেরা এসেছে, সাথে অনেক জিনিসপত্র এনেছে মনে হয়। দেখেছো, বলেছিলাম না, ভাবিকে নিয়ন্ত্রণে আনতে পারলেই সবকিছু পেয়ে যাবে। হয়েছে, এখন এসব কথা বাদ দে, ওদেরকে আজ আসতে দে। কেমন আছো শফিক? অনেকদিন পর তোমার সাথে দেখা। জি বাবা, ভালো। মা, সুমির ঘরের দরজাটা খুলে দাও তো। বাবা, আপনি আবার আপনার সাথে এত কিছু কেন আনতে গেলেন? আসুন আসুন, ভেতরে আসুন। মা, তুমি কখন এলে? মা সুমি, তুই ঠিক আছিস তো? তোর চোখ মুখ কেমন লাল হয়ে আছে। ওরা তোকে বেশি কষ্ট দেয়নি তো? না মা, তেমন কিছু না। তুই কোনো চিন্তা করিস না, ওরা যা চায় সব নিয়ে এসেছি আমরা। এখন আর ওরা তোকে কষ্ট দিবে না। এত টাকা কোথায় পেলে তোমরা? আর তোমার কানের দুলগুলো কোথায়? ওগুলো বিক্রি করেই তো তোদের জন্য। কেন মা, তুই ওসব বুঝবি না। আমাদের কাজ আমাদেরকে করতে দে, তুই সুখে থাক, আমরা শুধু এটাই চাই। আমার মা বাবা সেখান থেকে চলে যাওয়ার পর দিন আমি ব্যাগ গোছানো শুরু করি। একই, কোথায় যাচ্ছ তুমি? তোমার বাবা তো আমরা যা চেয়েছিলাম তা দিয়েই দিয়েছে, এখন আর কোথাও যেতে হবে না তোমার। আমি আর তোমার সাথে সংসার করব না। বিয়ের সময় আমাকে যত টাকা দেওয়ার কথা ছিল সে টাকাটা আমার বাড়িতে পাঠিয়ে দিও। আচ্ছা, তুমি মাথা ঠান্ডা করো আর চলো বাইরে গিয়ে আমরা একটু আলাপ করি। তুমি আমাকে ইটের ভাটার কাছে নিয়ে এলে কেন? এখানে মানুষজন অনেক কম, এখন আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আর একে তো তুমি আমার গায়ে হাত তুলো, তাছাড়া আবার আমার অসহায় মা বাবাকে বাধ্য করো তোমাদের জন্য উপহার পাঠাতে। তুমি আমাকে আমার টাকা দিয়ে দিও, আমি আর তোমার সাথে কোনো যোগাযোগ রাখতে চাই না। দেব না? কি করবি তুই? একটা টাকাও আমি